আর্নল্ডস ভ্যালে মানে কিংস্টনের এই মাঠটাতেই কিন্তু সাকিব আল হাসান প্রথম ক্যাপ্টেন্সি করেছে। নেদারল্যান্ডস 5 ওভার খেলার পরেই কিন্তু শ্রীলঙ্কা বাদ হয়ে গিয়েছে আজকে। ভাগ্যে সেই জায়গায় আমরা নাই। আমি খুব করে চাই যে নাজমুল হোসেন শান্ত রানে ফিরুক, আমরা তো সেমি জায়ান্ট। স্বাগতম ক্রিকফেজের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আমরা কিছুক্ষণ আগে আসলে দেখলাম যে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটা হয়ে গেল। বাংলাদেশ এই ম্যাচটি 25 রানে জিতে সুপার এইটে প্রায় এক পা দিয়ে ফেলেছে। সুপার এইটে যাওয়াটা প্রায় নিশ্চিত। নেপালকে হারাতে পারলে আমরা নিশ্চিত হব যে আমরা আসলেই সুপার এইটে যাচ্ছি এই গ্রুপের আসলে দ্বিতীয় দল হিসেবে। আজকের এই ম্যাচ নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ, স্বাগতম। বাংলাদেশের ম্যাচটা আসলে কীরকম দেখলেন? বাংলাদেশের ম্যাচ তো জয়, এটা তো আনন্দেরই। এর চেয়ে বড় আনন্দের ব্যাপার হচ্ছে সাকিব আল হাসান ব্যাটিংয়ে ফর্মে ফিরেছে। মানে এইটা হচ্ছে সবচেয়ে বড় রিলিফ আজকের ম্যাচের থেকে। সুপার এইটে আমরা একদম কাছাকাছি চলে গেছি, সব ঠিক আছে, কিন্তু সাকিব আল হাসান যে ব্যাটিংয়ে ফিরেছে 46 বলে 64 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। এই জিনিসটা আসলে আমাদের জন্য দরকার ছিল, বাংলাদেশ টিমের জন্য দরকার ছিল, সাকিবের নিজের জন্য দরকার ছিল। আপনি দেখেন লাস্ট কয়েকদিন ধরে সাকিবকে নিয়ে যত পরিমাণ সমালোচনা হচ্ছে, ক্রিটিসিজম হচ্ছে, ইভেন বড় বড় প্লেয়াররা, বীরেন্দ্র সেহওয়াগ, তিনি অনেক সমালোচনা হচ্ছে, কথা বলেছেন যে এশিয়ান প্লেয়ার সাকিবের আরও আগেই অপশন নেওয়া উচিত ছিল, আগে অপশন নেওয়া উচিত ছিল। কিন্তু মানে সাকিব এই সব কিছুর জবাব তিনি কিন্তু খেলার মাঠে দিয়েছেন। আমরা জানি যে এই ম্যাচের আগে আসলে তামিম ইকবাল ক্রিক-ইনফোর একটা অনুষ্ঠানে এসেছিলেন। তিনি আসলে বলছিলেন যে সাকিব এত বড় মাপের প্লেয়ার, তিনি আসলে কামব্যাক করার জন্য খুব একটা সময় হয়তো লাগবে না তার। হ্যাঁ, কোনো না কোনো ওয়ে বের করে ফেলবেন এই এটা থেকে বের হওয়ার জন্য। সাকিব আসলে নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচটাকে বেছে নিয়েছেন আসলে নিজের ফর্মে ফেরার জন্য। যদিও আজকে উইকেট পাননি সাকিব, তবুও মানে তার পারফরমেন্সটা ওভারঅল কেমন হয়েছে মনে হয়? সাকিব একজন অলরাউন্ডার, উনি ব্যাটিংয়ে পারফর্ম করলে বলিংয়ে যদি একটু অফ ডেও যায় তাও সমস্যা নেই। যদিও দুটি অফ যাচ্ছিল, এখন একটা যেহেতু মানে ফর্মে ফিরেছে, আমরা আশা করতে পারি হয়তো বলিংয়েও তিনি মোমেন্টাম ফিরে পাবেন। আর আপনি বলছিলেন যে তামিম বলেছে যে কোনো না কোনোভাবে, আসলে সাকিব মানের প্লেয়াররাই এরকম। দেখেন উনি গত ম্যাচে বা ফার্স্ট দুইটা ম্যাচে উনি কিন্তু শর্ট বলে অনেক স্ট্রাগল করছিলেন, দুইটা ম্যাচেই তিনি শর্ট বলে আউট হয়েছেন। কিন্তু আজকে তিনি মাঠে নামার আগে শর্ট বলের প্র্যাকটিস কিন্তু অনেক করেছেন, নেটে শর্ট বলের প্র্যাকটিস অনেক করেছেন। সো আজকে দেখবেন যে আজকে ম্যাক্সিমাম রান কিন্তু তিনি শর্ট বল থেকে মানে এই যে তার অ্যাওয়ারনেস তিনি বের করে আসবেন, তিনি জানেন যে তার কোথায় সমস্যা হচ্ছে। আজকে দেখবেন তার স্ট্যান্সও চেঞ্জ হয়েছে, ব্যাটিংয়ের স্ট্যান্স। তার এই শর্ট বলটাকে সাকিব আসলে মানে ইউজ করেছেন যে তার মানে এটার ক্যাপিটালাইজেশন কীভাবে করা যায় এটার জন্য, মানে তার যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটা সমাধানের জন্য কিন্তু যেটা করা দরকার, প্র্যাকটিস করা দরকার, সেটাই কিন্তু করেছেন। যে আশেপাশে এত আলোচনা, উনি প্রেস কনফারেন্সেও বলছিলেন, শুনেছি যে এই আশেপাশের সমালোচনা আসলে একটা প্লেয়ারের গায়ে লাগানো উচিত না, বা গায়ে লাগানো ব্যাপারটা আসলে মানে খেলাতে ইফেক্ট পড়বে যদি গায়ে লাগায়। কিন্তু উনি বলেছেন যে এই শর্ট মানে যখন আপনি দলের একজন ইম্পর্টেন্ট প্লেয়ার তখন আপনাকে নিয়ে সমালোচনা হবেই। আর সাকিবের মতো বড় প্লেয়াররা যেই সময় অফ ফর্মে থাকবেন তাদের নিয়ে কথা বলা কিন্তু স্বাভাবিক। অবশ্যই আমরা বিরাট কোহলিকেও দেখি, তার মতো এত বড় একটা প্লেয়ার বিশ্বকাপের মতো টুর্নামেন্টে। বিরাট কোহলির কথা কি চিন্তা করেন, উনি 50 রান করছেন প্রত্যেক ম্যাচে, উনি সেঞ্চুরি করছেন না দেখে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। তার এভারেজ 50+, কিন্তু তাকে নিয়ে সমালোচনা হচ্ছে যে তিনি সেঞ্চুরি করছেন। কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে তিনি আসলে 2 অঙ্কেই যেতে পারছেন না, তাকে নিয়েও তুমুল সমালোচনা হচ্ছে। এই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের আসলে ম্যাচে ফিরতে এক ম্যাচের প্রয়োজন। সাকিব যেরকম আজকের ম্যাচটা দিয়েছে, আমার হয়তো বিরাট কোহলিও সামনে হয়তো কোনো একটা ম্যাচে কামব্যাক করতে পারবেন, আসবেন। তবে আজকে বাংলাদেশ আসলে দারুণ একটা ব্যাটিং উপহার দিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ ভালো করেছে, তাছাড়া আগে ওপেনিংয়ে জুটিটায় নাজমুল হোসেন শান্ত আসলে থিত হতে পারেনি, 1 রান করে আউট হয়ে গেছেন। লিটন দাস 1 রান করে আউট হয়ে গেছেন। তারা আসলে ফর্মে ফিরতে আরেকটু হয়তো সময় নিচ্ছেন। আমরা আশা করব যে সাকিবের মতো হয়তো বা কোনো একটা ম্যাচে হুট করে আবার তারা ফর্মে ফিরে আসবেন। এই লিটন দাস এবং নাজমুল শান্ত দুজনই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার। তারা টপ অর্ডারে যতদিন না পারফর্ম করছে আমাদের একটা সাফার করতে হবে কোনো না। আজকে সাকিব ফর্মে ছিল না, ফর্মে ফিরে তিনি করছেন, কিন্তু আজকে আবার দেখেন তৌহিদ হৃদয় কিন্তু একটু ফ্লপ করেছেন। তানজিদ হাসান তামিম কিন্তু আজকে আবার ভালো খেলেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ ভালো করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ তো ফর্মে আছেনি, মানে উনি বোলিংয়েও কিন্তু আজকে একটা ব্রেক থ্রু এনে দিয়েছেন, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। একটা মাহমুদুল্লাহ রিয়াদের মতো ভেটারান প্লেয়ারের আসলে কাজটা এইটাই যে উনি ব্যাটিংয়েও ডেলিভার করবেন, বোলিংয়েও ডেলিভার করবেন।
পারফেক্টলি করতে পারছেন, এটা আসলে আমাদের জন্য খুবই ব্লেজিং। খুবই ভালো, মানে আমার মনে হচ্ছে যে নাজমুল হোসেন শান্তর, যেহেতু উনি ক্যাপ্টেন, আমার মনে হচ্ছে যে ওনার ফর্মে ফেরাটা, যেহেতু আমরা সুপার এটার খুব কাছাকাছি চলে গেছি, আমাদের টপ অর্ডার বা টপ অর্ডারের রানে ফেরাটার জন্য নাজমুল শান্তর আসলে রানে ফেরাটা খুব জরুরি, কারণ উনি যদি ক্যাপ্টেন হিসেবে স্টেপ আপ করতে পারেন তাহলে দলের বাকি যে ক্রিকেটার আছেন তাদের জন্য কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। আমরা কি আজকে আমাদের বোলিং ইউনিটটা নিয়ে একটু কথা বলতে? অবশ্যই বোলিং ইউনিট নিয়ে তো বলতেই হবে। আজকে আমাদের বোলিং ইউনিটটা স্পেশালি দুর্দান্ত করেছেন। আমরা দেখতে পেয়েছি রিশাদ হোসেন ফার্স্ট ম্যাচটায় শ্রীলঙ্কার বিপক্ষে উনি 3-4 উইকেট নিয়েছিলেন। যে ম্যাচটা উনি এসে ম্যাচের টানা 2টা উইকেট নিয়ে ম্যাচের মোমেন্টামটা ঘুরিয়ে দিয়েছিলেন। সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি এতটা ভালো পারফর্ম করতে পারেননি, কিন্তু আজকে নেদারল্যান্ডসের বিপক্ষে আবারও 1 ওভারে 2টা উইকেট নিয়ে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছেন। যেহেতু এডওয়ার্ডস এবং আরেকজন ব্যাটার তারা দুজনে একটা জুটি আসলে জমিয়ে ফেলেছিল। ওই সময় আমাদের একটা ব্যাক থ্রু দরকার ছিল। এই কাজটা রিশাদ করে দেওয়ার পর মোমেন্টামটা আসলে আমাদের দিকে চলে আসে। রিশাদের ব্যাপারটা আমি বলবো যে একটা লেগ স্পিনার যে কত জরুরি তিনি বারবার সেটা প্রমাণ করছেন। আজকেও কিন্তু তিনি প্রথম দিকে রান দিয়েছিলেন, প্রথম 2 ওভারে তিনি কিন্তু রান কনসিড করেছেন, কিন্তু একটা ওভারেই কিন্তু তিনি টার্নিং পয়েন্ট করে ফেলেছেন বাংলাদেশের জন্য। আমি সেই জন্য বাংলাদেশের এখন যে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদকে ক্রেডিট দেবো, কারণ উনি একজন লেগ স্পিনার হিসেবে লেগ স্পিনারের বিষয়টা বুঝেন। উনি তাকে যেভাবে তৈরি করেছেন বা তাকে যেভাবে গ্রুমিং করছেন সেটা কিন্তু কাজে দিচ্ছে। আমাদের আসলে আগে লেগ স্পিনারকে নিয়ে চর্চাই করা হতো না, এখন লেগ স্পিনার একজনকে পাওয়ার পরে তাকে চর্চা করার জন্য যে বিসিবি একজন কোচ এনেছেন, মানে এই যে ক্যাপিটালিজমটা হচ্ছে, এটা আসলে মানে আমাদের ক্রিকেটের জন্য বড় একটা প্রাপ্তি। ভালো। হ্যাঁ, মানে রিশাদ যদি এরকম পারফরমেন্স করে যেতে মিডল ওভার, আপনি চিন্তা করেন যে 14-15 ওভারে তিনি এসে পরপর 2টা উইকেট ফেলেছেন, একদম স্ট্যাবলিশ ব্যাটসম্যান। যেই জুটিটা মনে করেন যে নেদারল্যান্ডের জন্য ম্যাচ উইনিং পার্টনারশিপ হতে পারতো, সেইখানেই ব্রেক থ্রু এনে দিয়েছেন। এটা আসলে রিশাদ হোসেনকে আসলে সেলুট জানানো ছাড়া আর কোনো ওয়ে নেই। আমাদের পেস ইউনিটটা আসলে গত 3-4 বছর ধরে একটা জম্পেক, কাকে রেখে কাকে খেলাবো। আমরা আসলে শরীফুল ইসলামকে এখন পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপে দেখিনি, কিন্তু এটা আমাদের গায়েই লাগছে না যে তার মতো একটা বোলার সাইড লাইনে আসলে বসে আছে। বিশেষ করে তানজিম সাকিবের কথা বলতেই হয়। তানজিম সাকিব যেরকম লাইন লেন্থ মেনটেন করে বল করেছেন, তাছাড়া আমরা আজকে দেখতে পেয়েছি তিনি আসলে দারুণ মিতব্যয়ী বোলিং করেছেন। 3টা ওভার বল করলেও মাত্র 23 রান খরচায় 1টা উইকেট নিয়েছেন। তাছাড়া মুস্তাফিজুর রহমানের আপনি যদি 17-18তম ওভারটায়, যে ওভারটায় উনি মাত্র 1 রান দিলেন, ওই ওভার উনি লাস্ট 2 ওভারে মানে 4টা রান খরচ করেছেন। উনি উইকেট না পাক, উনি যদি এরকমভাবে চেক দিয়ে বোলিং করেন, যার কাছে আর আজকের প্রেক্ষাপটে মনে হচ্ছে এরকম একটা বোলিংয়ে আমাদের প্রয়োজন ছিল। এই কন্ডিশনটায় আসলে মুস্তাফিজকেই দরকার। এই কন্ডিশনটায় মুস্তাফিজের জন্যই বানানো মনে হচ্ছে যে উনি রিস্ক দিয়ে কাটার দিবেন, মানে খেলতে পারবে না, ব্যাটাররা নিচে দিয়ে খেলতে পারবে না, যতই সেট ব্যাটসম্যান হোক না কেন। মুস্তাফিজ আজকে সেই কাজটাই করছে, উইকেট তিনি নাও পাক, কিন্তু মুস্তাফিজ আজকে মানে দুর্দান্ত রিশাদের সাথে বা অন্যান্য পেসার যারা আছেন, সাকিব তাসকিন, ওনাদের সাথে একদম মানে কমপ্লিমেন্ট। তাসকিনও কিন্তু আজকে 2টা উইকেট নিয়েছেন, খুবই ক্রুশাল উইকেট ছিল। এই উইকেটগুলো নেয়ার কারণে আসলে আমরা ধীরে ধীরে আসলে নেদারল্যান্ডসকে চাপে ফেলতে পেরেছি আর কি। আজকে মানে মানে আমরা প্রথমে টসে হারলেও, মানে টসে জিতলে হয়তো আমরা ফার্স্টে বোলিংয়ে নিতাম, কারণ আমরা এই পিচটায় অনেক দিন ধরে খেলা হচ্ছে না, এই মাঠটায় অনেক দিন ধরে খেলা হচ্ছে না। সাকিব অবশ্য প্রেস ম্যাচ প্রেজেন্টেশনের সময় বলছিলেন যে এই ম্যাচটায় 5-6 বছর যাবতই খুবই কম ম্যাচ খেলা হয়েছে। তারা আসলে জানতেন না এই উইকেটটায় কতটা রান আসলে ডিফেন্ড করা সম্ভব ছিল। তারা যে সময় ধীরে ধীরে খেলছিলেন, শুরুর দিকে উইকেটটা একটু কঠিন মনে হচ্ছিল তার কাছে, তারপর ধীরে ধীরে খেলার ফলে তারা আসলে বুঝতে পারছিলেন যে 160-70 রান হয়তো বা মোটামুটি চ্যালেঞ্জিং একটা সংগ্রহ হবে, সেটা আসলে বাংলাদেশ করতে পেরেছিল। আর্নস ভ্যালে মানে কিংস্টনের এই মাঠটাতেই কিন্তু সাকিব আল হাসান প্রথম ক্যাপ্টেন্সি করেছে। হ্যাঁ, মাশরাফি বিন মুর্তজা যে ম্যাচটাতে আসলে ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন, কিন্তু উনি ফার্স্টে ক্যাপ্টেন্সিটা করেছিলেন। সো মানে আমার মনে হচ্ছে যে ওটার সাথেই আসলে তার একটা কোনো কানেকশন আছে, বা
কোনো একটা ইয়া আছে। আর সাকিব ওয়েস্ট ইন্ডিজে বরাবরই ভালো খেলেন। আমরা সাকিব যে দুইটা দেশের বিপক্ষে আসলে হাই স্ট্রাইক রেটে অন্তত 5টা ম্যাচ খেলেছে, এরকম দেশে সাকিব সবচেয়ে বেশি হাই স্ট্রাইক রেটে ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তো এটা আসলে বলা যায় যে সাকিবের জন্য খুবই, মানে এই কন্ডিশনটা সাকিবের খুবই চেনা। সাকিবের আগে আমরা সিপিএলে খেলতে দেখেছি লম্বা সময়, 2-3টা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। জামাইকা তেলাওয়াসের হয়ে দারুণ একটা মৌসুম কাটিয়েছেন 2016 সালে, সেখানে 12-13টি উইকেট পেয়েছিলেন, 200-র মতো রান করেছিলেন। এই জিনিসগুলো আসলে সাকিবের মধ্যে ছিল, যে ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল যে এখানে আমি তো বরাবরই ভালো খেলি, সো কামব্যাক করার জন্য এর থেকে ভালো আসলে কোনো সিচুয়েশন ছিল না। এটা যেটা ওনার, যেহেতু এখন কামব্যাক করেছেন সুপার 8-এ, কিন্তু আমাদের কঠিন কঠিন প্রতিপক্ষ। যদি ধরে নিই আমরা D2, মানে আমরা কোয়ালিফাই করলে আমরা D2-ই থাকবো, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং হচ্ছে আফগানিস্তান। সাকিব যদি ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনটা অ্যাডাপ্ট করে নিতে পারেন এখন আবার, তাহলে কিন্তু এই বড় বড় টিমের এগেনস্টে আমাদের খেলাটা খুব সোজা হয়ে যাবে। কারণ আমরা যদি দুইটা দলকে অন্তত হারাতে পারি, আমরা কিন্তু সেমিফাইনালের স্বপ্ন দেখতেই পারি, আফগানিস্তানের সঙ্গে অন্য একটা দল। সত্যিই হবে যে আফগানিস্তানকে আমরা হারাবো, কিন্তু আফগানিস্তানের আগেই হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার সাথে খেলা। ইন্ডিয়ার সাথে এখন একটা হাইপ তৈরি হয়েছে যে ইন্ডিয়ার সাথে হয়তো আমরা ভালো খেলি, বা ইন্ডিয়ার সাথে একটা ফাইট দেওয়ার এই মনোবলটা আসলে রাখতে হবে যে আমরা ফাইট দিব। যেহেতু আমরা সুপার 8-এ হয়তো মনে হয় যে চলেই গেছি প্রায়, সো আমাদের এখন ওইভাবেই নিজেদের তৈরি করতে হবে যে বড় টিমের সাথে আমাদের খেলতে হবে। আমরা সাউথ আফ্রিকার মতো বড় টিমকে প্রায় হারিয়ে ফেলছিলাম, শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছি। সো যেই কনফিডেন্সটা দরকার ছিল আমাদের জেতার জন্য, সেটা আমরা প্রায় পেয়ে গেছি। বলতে হবে যে সাকিব রানে ফিরেছে, যেহেতু অন্যান্য এখন আমরা যদি মনে হয় টপ অর্ডারটি একটু ক্লিক করে আমরা আসলে যে কোনো বড় দলকে যে কোনো সময় হারিয়ে দিতে পারি, এই কনফিডেন্সটা আমাদের মধ্যে মনে হয় চলে আসবে। ইনশাল্লাহ আমার মনে হয় একটা ভালো কিছুই হবে সুপার 8-এ। আজকে বাংলাদেশ আসলে এই ম্যাচটা জেতার ফলে, এই ম্যাচটা যে কোনো মানে বৃষ্টিতে পরিত্যক্ত হলে হয়তো বা শ্রীলঙ্কার একটা চান্স ছিল, বাংলাদেশের এই জয়টার কারণে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস 5 ওভার খেলার পরেই কিন্তু শ্রীলঙ্কা বাদ হয়ে গিয়েছে আজকে। এই কারণে শ্রীলঙ্কার জন্য আসলে খুবই হার্ড লাগে। তারা একটা খুব ভালো একটা দল নিয়ে খেলতে এসেছিল। তারা প্রথম ম্যাচটাতে সাউথ আফ্রিকার বিপক্ষে হারলো, নেদারল্যান্ডসের ওদের বিপক্ষেও ভালো করতে পারেনি। না, আসলে শ্রীলঙ্কার প্রথম থেকে একটু ওই যে তাদের ট্রাভেল নিয়ে, তাদের প্র্যাকটিসে নিয়ে, তাদের অনেক হেকটিক একটা ট্যুর গিয়েছে। তারা কি মানে ম্যাচের চেয়ে কি এইগুলো নিয়ে বেশি ভাবনার কারণে কি তারা এরকম পিছিয়ে পড়েছে আপনার মনে হয়? আমার মনে হয় মানে এগুলা ইস্যু হতেও পারে যে তারা আসলে এইসব আদার্স জিনিসগুলা মাঠে চাপের জন্য হয়তো তারা হয়ে গেছে। কিন্তু একটা বড় টিম আসলে এবারের ওয়ার্ল্ড কাপটায় অনেকগুলা জায়ান্ট কিল হচ্ছে, সো ভাগ্যে সেই জায়গায় আমরা নাই। আমরা তো সেমি জায়ান্ট, কিন্তু হচ্ছে যে আমরাও একটা জায়ান্ট কিল করে হয়তো চলে যাচ্ছি। 17 তারিখে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচটা রয়েছে নেপালের বিপক্ষে। আমি লাস্ট যেই কয়েকদিন ধরে বলছিলাম যে এই ছোট টিমগুলোর সাথে কিন্তু আমাদের ফর্মে ফেরার, যারা ফর্মে নেই তাদের ফর্মে ফেরার। নেপালের এগেনস্টে আসলে টপ অর্ডারটাকে যেভাবেই হোক যে ক্লিক করতেই হবে। তামিম কিন্তু আজকে ভালো খেলেছে। হ্যাঁ, তামিম কিন্তু আজকে ভালো খেলেছে। তামিমও কিন্তু টাচে ছিলেন না, কিন্তু তামিম কিন্তু আজকে ভালো খেলেছেন। সো আমি খুব করে চাই যে নাজমুল হোসেন শান্ত রানে ফিরুক। ওনার কনফিডেন্স এটা দরকারি, ক্যাপ্টেন্সি ভালো করছেন, কিন্তু ওনার রানে ফেরাটা খুব জরুরি। তবে আমাদের এই ব্যাটিং অর্ডারে মনে হয় একমাত্র শান্তই এখন পর্যন্ত রান পাননি। আমরা নেপালের বিপক্ষে তার কাছ থেকে একটা ভালো একটা ইনিংস আসলে আশা করতে পারি। ছোট দলের এগেনস্টে আমাদের একটা অন্যতম সেরা ব্যাটার রান পেলেও আমরা সেটাতে খুশি। আমরা এটা নিয়ে মনে হয় না কোনো আফসোস করবো যে ছোট দলের এগেনস্টে করেছি, কিন্তু আমাদের রানে ফেরার জন্য শান্তর উচিত যে নেপালের এগেনস্টটা ক্যাপিটালাইজ করা। ধন্যবাদ আজকে আমাকে সময় দেওয়ার জন্য। দর্শকরা, আমরা পরবর্তী বাংলাদেশের যে নেপালের বিপক্ষে ম্যাচটা রয়েছে, এই ম্যাচের পর আবারও হাজির হব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, বিদায়।